তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করব না। না জানি এতদিন বাবার বাসায় থেকে কি কি করে বেরিয়েছিস। তোর বংশের তো সমস্যা আছেই, তুইও হয়তো তোর অন্যান্য বোনেদের মতো নষ্টামো করে বেরিয়েছিস। নিজের স্বামীর মুখে এমন ঘৃণিত কথা শুনে হতভম্ব হয়ে গেল মেহরিন। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। সে বর্তমানে 9 মাসের উঁচু পেট নিয়ে বসে আছে নিজের বাবার বাড়ি, তার নিজের রুমে। ফোন হাতে নিয়ে বেলকনিতে চলে গেল। তুমি এসব কি বলছো তাহসিন? তোমার মাথা ঠিক আছে তো? কথাটা শান্ত গলায় বলল মেহরিন, তারপর কিছুটা শক্ত গলায় বলল, তুমি ভুলে যেও না কার সম্পর্কে কি বলছো তুমি। তাহসিন মেহরিনের শক্ত গলা শুনে কিছুটা দমে গেল। পাশে তার মা ও তার পরকীয়া গার্লফ্রেন্ড তুলি বসে আছে। আমার ডিভোর্স চাই মেহরিন, তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। আর এখন হয়তো ডিভোর্স পসিবল না, তবে কিছুদিনের মাঝেই বাচ্চা হলে ডিভোর্স ফাইল করব। মেহরিন নিজের চোখটা বুজে নিল। সে জানতো তাহসিন এই কথা বলতেই তার চরিত্রে আঙ্গুল তুলেছে। সে তো আগে থেকেই অবগত তার স্বামী তারই অফিসের কর্মচারীর সাথে পরকীয়ায় লিপ্ত। বিষয়টা সে তার ননদ ও শ্বশুরের থেকে জানতে পেরেছিল তার প্রেগনেন্সির 7 মাস থেকে। বিষয়টা না হয় আমরা কোর্টে বুঝে নেব তাহসিন আহমেদ। কথাটা আপনার মা আর আপনার গার্লফ্রেন্ড, ও সরি, আপনার বিছানা সঙ্গীকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। কথাটা শুনেই তাহসিনের গলা শুকিয়ে আসলো। তার যে তুলির সাথে সম্পর্ক আছে এটা মেহরিন কিভাবে জানলো সে ভেবে পাচ্ছে না। তার এখন ভয় হচ্ছে। মেহরিনের বাবা ভাই অনেক পাওয়ারফুল, তাদের 1 সেকেন্ডও লাগবে না তাহসিনকে গুড়িয়ে দিতে। তাহসিন ভীত গলায় বলল, তুমি এসব কি বলছো মেহরিন? আমার তুলির সাথে কোনো সম্পর্ক নেই। মেহরিন একটু হাসলো। সেটা না হয় আমরা কোর্টে বুঝে নেব। আপাতত রাখছি তাহসিন আহমেদ। তাহসিনকে আর কিছু বলতে না দিয়েই ফোনটা রেখে দিল মেহরিন। একটা দীর্ঘশ্বাস ফেলে পেছনে ঘুরতেই দেখতে পেল ভাবি ছলছল করে। তা দেখে মলিন হাসলো মেহরিন। তাহসিনের ফোন নামাতেই একটা ঢোক গেলে মায়ের দিকে তাকালো। এবার কি হবে মা? মেহরিন যদি লিগ্যাল অ্যাকশন নেয় বা তার বাবার পাওয়ার ইউজ করে, তাহলে আমরা শেষ হয়ে যাব। কিন্তু এসব জানলো কিভাবে মেহেরিন? বলল তুলি। হঠাৎ অর্ধবয়সী এক পুরুষের হাসির শব্দে তিনজনে ঘুরে তাকালো। দেখলো তাহসিনের বাবা আর বোন দাঁড়িয়ে আছে। তাহসিনের মা চোখ বড় বড় করে বলল, তার মানে তুমি সবটা জানিয়েছো। তুমি কিভাবে পারলে এমনটা করতে? তুলি বলে উঠল, আঙ্কেল, আপনি নিজের ছেলের এত বড় ক্ষতি কিভাবে করতে পারলেন? এই মেয়ে, একদম চুপ। তোমার মতো নষ্ট মেয়ে যে অন্যের সংসার নষ্ট করে, তাদের সাথে কথা বলতে রুচিতে বাধে আমার। তাই আমার সাথে কোনো কথা বলবে না তুমি। তুলির মাথাটা নিচু করে নিল। তাহসিন ওর বাবার মুখের ওপর কোনো কথা বলে না। তবে তার মা ফুঁসে উঠে বলল, তাহসিনের বাবা, আপনি এসব কি বলছেন? কিছুদিন পর মেয়েটা এই বাড়ির বউ হবে। তুমি চুপ করো। ইচ্ছে তো করেছে আমি তোমাকে তালাক দিই, তবে আমি তা করব না, কারণ আমার মেয়ে। তবে তোমাদের মতো নিচু মানসিকতার মানুষের সাথে এক বাসায় আমি থাকবো না। আমি চললাম আমার মেয়ের সাথে। বাবা, এসব কি বলছো তুমি? চুপ করো বেয়াদব চরিত্রহীন ছেলে, যার কিনা বউ বাসায় অন্তঃসত্ত্বা, অথচ অন্য নারীর সাথে নষ্টামি করতে ভুলে না। তাহসিন সাথে সাথে মাথা নিচু করে নিল। তাহসিনের বাবা আর বোন বাসা থেকে বেরিয়ে গেল। মা, বাবাকে আটকাও। চুপ করো তো। এটা ভাবো যে মেহেরিনকে কিভাবে আটকাবি। আর তোর বাবা দুদিন পর ঠিকই চলে আসবে। তাহসিন আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। তুলিও বেরিয়ে গেল নিজের অ্যাপার্টমেন্টের। মেহরিন মিজা, যার বিয়ে হয়েছিল তাহসিন আহমেদের সাথে, বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। মেহরিন চায়নি তখন বিয়েটা করতে, কারণ সে তখন পড়াশোনায় ব্যস্ত ছিল। তার জন্মের সময় মা মারা যাওয়ায় বাবা আর ভাইয়ের চোখের মনি হয়ে বড় হয়েছে সে। তাই বাবা ভাই যখন বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন সে বিয়েটা করতে না চাইলেও বাধাও দেয়নি তেমন। তার বিয়ে 3 বছর হয়েছে। তাহসিন মানুষ হিসেবে খারাপ ছিল না, কখনোই মেহরিনের সাথে খারাপ ব্যবহার করেনি। আর তার বাবা আর বোন তো মেহরিনকে চোখে হারাতো। তাই হয়তো তার ছেলে ঠকাচ্ছে, মেহরিনকে এটা আগেই জানিয়ে দিয়েছিল। মেহরিনের সংসারে কেউ যদি তাকে অপছন্দ করত, সে হলো তাহসিনের মা। তবে অপছন্দ করলেও মুখ খুলতে পারেনি কখনো। তার কারণ হলো মেহরিনের বাবা ভাইয়ের পাওয়ার। বিয়ের 3 বছর তাহসিনের সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল। সে যখন প্রেগনেন্ট হয় তখনও তাহসিন অনেক খুশি ছিল। তবে মেহরিনের প্রেগনেন্সির 7 মাস যখন চলমান, তখন থেকেই তাহসিনের ব্যবহার বদলে যেতে থাকে।
প্রেগনেন্সির কারণে মেহরিনের খুব মুড সুইং হতো। এতে তাহসিন বিরক্ত হতো কিছুটা। মেহরিনের বাচ্চা জন্মের 1 মাস আগে মেহরিনের ভাবি ভাই মিলে ঠিক করলো তারা তাদের বাসায় নিয়ে আসবে। সে সময়ও তাহসিন যাওয়ার অনুমতি দেয়। এই তো 15 দিন হলো সে বাবার বাড়ি। এতগুলো দিন মেহরিন তাহসিনকে কিছু বলেনি, কারণ সে চাইতো তাহসিন নিজের সবটা জানাক। অবশেষে সেই দিন চলেই আসলো। মেহরিন কখনো তার স্বামীর পরকীয়ার বিষয় টের পায়নি, তবে তার শ্বশুর আর ননদ নিজে এসে তাকে সবটা জানিয়েছে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। মেহরিনের ডেলিভারি ডেট চলে আসলো। বাচ্চা জন্মের পর তার শ্বশুর তার সামনে মাথা নিচু করে সবটা জানিয়েছিল। তার ননদ তাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। তবে সবটাতে মেহরিন ছিল শান্ত নদীর মতো, কোনো রিয়্যাক্ট করেনি সে। তাহসিন তাকে দেখতে আসলেও মেহরিন নিজে মেয়ের মুখটা দেখতে দেয়নি তাকে। এতে তাহসিন কোনো ঝামেলাও করেনি অবশ্য। মেহরিন নিজের 10 দিনের বয়সী মেয়েকে ঘুম পাড়াচ্ছে। মেয়েটা হয়েছে তার খুবই মিষ্টি। তার নাম রেখেছে মায়রা। মায়রা ঘুমিয়ে গেলে মেহরিন তার কানে কানে বলল, তুমি মায়ের শক্তি বাচ্চা, তুমি থাকলে তোমার মা কখনো ভেঙে পড়বে না। বলে একটা চুমু আঁকলো তার ছোট্ট মেয়ের কপালে। দরজার দিকে তাকালেই দেখলো ভাই ভাবি বাবা 3 জনই দাঁড়িয়ে আছে। তা দেখে কোনো শব্দ ছাড়াই মেহরিন মেয়ের পাশে থেকে উঠে এলো। মেহরিন ড্রয়িং রুমে আসলে তার বাবা কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ল। মৈনাক মির্জা বোনের দিকে তাকিয়ে বলল, বোন, তুই শুধু বল ওই রাজকালটার কি শাস্তি চাস তুই? ওকে জাস্ট মাটির সাথে মিশিয়ে দেবো। মিহির মির্জা মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। তিনি তার আদরের মেয়েকে বড় শখ করে বিয়ে দিয়েছিলেন। মেয়ে যখন একবার বারণ করেছিল, তিনি গর্ব করে বলেছিলেন, ছেলেটা খুবই ভদ্র মা, তুই সুখী হবি। কই তার মেয়েটা তো সুখী হলো না। বাবা ভাই, আমি শুধু চাই আমার মেয়ে আমার সাথে থাকুক। তাকে নিয়েই আমার বিবশ হৃদয়ের বসন্তের আগমন হয়ে ফুটেছে। ও আমার জীবনে সব বসন্ত ও নিয়ে আসবে। ওকে সাথে নিয়ে কাটিয়ে দেব একটা পুরো জীবন। ওর কোম্পানি। কথাটা সম্পূর্ণ না করতে দিয়েই মেহরিন বলল, না ভাইয়া, ওই কোম্পানি আমার শ্বশুর মানে তাহসিনের বাবা তিলে তিলে গড়ে তোলা সম্পদ। তিনি আমায় এই 3টা বছর আগলে রেখেছেন, তাই আমি চাই না এই কোম্পানি কিছু হোক। মৈনাক মির্জার চোখ ভরে উঠল। তার বোনটা এত ভালো কেন? একটু খারাপ আর কঠোর হলে হয়তো তার সংসারটা ভাঙতো না। কিছুক্ষণ পর মেহরিনের ভাবি রূপসা মির্জা মেহরিনের জন্য খাবার নিয়ে আসলো। ওঠো তো মেহেরিন, খাবারটা খেয়ে নাও। ইচ্ছে করছে না ভাবি। তা বললে কি হবে? তুমি বরং বাবার কোলে শুয়ে থাকো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না খেলে মায়েরা বেবি তো অসুস্থ হয়ে যাবে মেহেরিন। মেরিন মাথা নাড়াতেই রূপসা তাকে খাইয়ে দিল। রূপসার বয়স খুব বেশি হবে না, মেহরিনের থেকে হয়তো 3 বছরের বড় হবে। মেয়েটা মেহরিনকে ভীষণ ভালোবাসে। মিহির মির্জার সবটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তবে এই ভেবে খুশি হলেন যে তার মেয়েটা একা নয়। তিনি না থাকলেও তার মেয়েকে সামলানোর আরও অনেকেই আছেন। মিহির আর মৈনাক মির্জা জানালেন তারা উকিলের সাথে কথা বলে রেখেছেন। 2 দিন পরেই হয়তো কোর্টের হিয়ারিং। মেহরিন সাইজা নিয়ে নিজের রুমে চলে গেল। রূপসা সব দিকে তাকিয়ে বলল, আপনাদের কত করে বারণ করেছিলাম বিয়ে না দিতে। মেহেরিনের ইচ্ছে ছিল বিজনেস ওয়ামেন হওয়ার, বাহিরের দেশে গিয়ে নিজের স্টাডি শেষ করার, বাড়ির বিজনেসে হাত লাগানো। বলে নিজের রুমে চলে গেল। মৈনাকও নিজের স্ত্রীর পেছনে পেছনে চলে আসলেন রুমে। স্ত্রীকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধতে দেখে মৈনাক তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এতে রূপসা কিছুটা কেঁপে উঠল। মেহেরিনকে কিভাবে সামলাবো বলুন তো? মেয়েটা এত শান্ত কেন? মনের কথা মুখে কেন আনে না? আমাকে তো অন্তত বলতে পারে। মৈনাক রূপসার ঘাড়ে নাক ঘষে বলল, ও এমনই বউ, ছোট থেকেই খুব শান্ত। তুমি চিন্তা করো না, ও একদম ঠিক আছে, আমি জানি। রূপসা সায় জানালো। আজ কোর্টে হেয়ারিং। মেহরিন তৈরি হয়ে নিল, সাথে তার 15 দিন বয়সী মেয়ে। পরনে তার নীল রঙা থ্রিপিস। বাচ্চাটা গোলাপি রঙের ফ্রক পরিয়ে কোলে তুলে নিল। বাইরে আসতেই দেখলো বাবা ভাই ভাবি। তার সাথে কেউ যাবে না, কেউ যেতে চায়নি এমন নয়, মেহরিন নিজেই চায় না কেউ যাক। সাবধানে যাস মা। মেহরিন হেসে বলল। তুমি চিন্তা করো না বাবা। কোর্টে এসে তাহসিন নিজের মেয়ে নিজের অংশকে দেখে মনের মাঝে টান পেলেও কোলে নেয়ার বা তাকে কাছে নেয়ার প্রয়াস করল না। মেহরিনকে সই করে দেওয়ার কথা বললে সে চুপচাপ সই করে দিল। তাহসিন কিছুটা অবাকই হলো মেহরিনকে এতটা শান্ত দেখে। আমার মেয়ের ভরণ পোষণের টাকা তুমি পেয়ে যাবে। মেহরিন তাচ্ছিল্য হাসলো। তুমি কি ভাবছো?
আমার মেয়েকে খাওয়ানোর মতো টাকা আমার নেই আমার কাছে। শুনে নাও তাহসিন আহমেদ, আমি মেহরিন মির্জা চাইলে তোমায় রাস্তায় নামাতে পারতাম, তোমার কোম্পানি ডুবিয়ে দিতে পারতাম। আমার সাথে প্রতারণা করার জন্য তোমায় আর তোমার ওই নষ্টা মেয়েকে জেলের ঘানি টানাতে পারতাম আমি। তাহসিন ঘাবড়ে গেল, ভীতু চোখে তাকালো মেহরিনের দিকে। এত বছরে কোনোদিনই মেহরিন এর এমন শক্ত কণ্ঠ শোনেনি, আর না অহংকার দেখিয়েছে নিজের ক্ষমতার, টাকা পয়সার। বরাবরই মেহরিন খুব শান্ত। তবে ভয় পেও না, আমি তোমাদের সাথে এমন কিছুই করব না। প্রথমত তোমার বাবা আর বোনের জন্য, কারণ তারা আমার নিজের। আর দ্বিতীয়ত আমার মেয়েকে কোনোদিন ভুলেও নিজের মেয়ে বলে দাবি করার দুঃসাহস তুমি দেখাবে না। বলেই মেহরিন উঠে চলে গেল। বাইরে যেতেই তাহসিনের বাবা আর বোনকে দেখলো ছলছল চোখে তাকিয়ে থাকতে। তাদের দেখে মেহরিন এগিয়ে গিয়ে তাহসিনের বোনকে জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করো মা। ছলছল চোখে বললেন তাহসিনের বাবা। ছিছি বাবা, এইসব কি বলছেন? আপনি তো আমার আরেক বাবা। আজ আসি আমি বাবা। পারলে এই বাবাকে ভুলো না কখনো। আমাকে ভুলে যেও না ভাবি। মেহরিন হেসে বলল। ভুলবো কেন? তুমি তো আমার বোনের অভাব দূর করেছো। মেহরিন চলে যেতেই দেখলো ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এতে অবাক হলো না, তার ভাই যে তাকে একা ছাড়বে না এটা সে জানতো। গাড়ির কাছে যেতেই ভাই দরজা খুলে দিল। মায়েরা ঘুমিয়ে আছে। তুই ঠিক আছিস তো বোন? মেহরিন মিষ্টি হাসি দিয়ে বলল। তোমাদের মনে হচ্ছে আমি ভেঙে পড়েছি, কিন্তু সত্যি তো এটাই যে আমি খুব খুশি। মৈনাক কপাল কুঁচকে নিল। মেহরিন ভাইয়ের কপাল কুঁচকানো দেখে বলল। ভাবো তো, যে এই লোকটা কোনোদিন আমার সাথে বাজে ব্যবহার করেনি, যার মধ্যে কখনো কোনো খারাপ দেখতে পাইনি, সেই লোকটা কিভাবে আমায় ঠকিয়ে যাচ্ছিল। আমি কখনো বুঝতে পারতাম না, আর সে অনবরত আমায় ঠকিয়ে যেত। তার থেকে এটাই তো ভালো যে আলাদা হয়ে গেলাম। আমার মেয়েটাও এমন পরিবেশে বড় হলো না আর। মৈনাক ভেতরে ভেতরে খুশি হলো, যাক তার বোনটা দুর্বল নয়। বাসায় এসে মেয়েকে শুইয়ে দিল মেহরিন। রূপসা এসে জানালো তার বাবা তাকে ডাকছে। মেহরিন নিচে যেতেই মিহির মির্জা মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে একটা ফাইল ধরিয়ে দিল। মেহরিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তিনি মেহরিনকে ফাইলটা খুলতে বললেন। মেহরিন ফাইল খুলে অবাক হয়ে তাকিয়ে বলল। বাবা, এসব কি? কেন? কেন? তোর তো ইচ্ছা ছিল তুই বিজনেস উইমেন হবি, তাই আইন অনুযায়ী আমার কোম্পানির 50% শেয়ার তোর, আর বাকিটা তোর ভাইয়ের। তুই দেশের বাইরের কোম্পানিটা দেখবি, আর মৈনাত বাংলাদেশ আর বাকি যা আছে দেখবে, আর নিজের পিএইচডি কমপ্লিট করবি ওখানে, আর এমবিএ তো তোর করাই আছে। মেহরিন কিছু না বলেই নিজের রুমে চলে গেল। তার বাড়ির কাজের লোক রহিমা সব কিছু গুছিয়ে রাখছেন। তুমি একটু মায়ের কাছে থাকো রহিমা, আমি আসছি। জি আপা। মেহরিন চলে গেলে রহিমা মনে মনে বলল। আমার আপাটা কত সুন্দর দেখতে, আবার বাচ্চাটাও পরীর মতো। ছেলে মাইসের যে কি সমস্যা, নতুন নতুন মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। মেহরিন বসে আছে প্লেনের সিটে, নিজের 1 মাস বয়সী বাচ্চাটা বুকে জড়িয়ে। এই কয়েকদিনে সে কাঁদেনি, কিন্তু আজ তার বুকটা ফেটে যাচ্ছে। তাহসিন আর তার মধ্যে ভালোবাসার কমতি ছিল না। বাচ্চা হবে শুনেও তাহসিনের খুশি ধরেনি, কিন্তু হঠাৎ করেই সব শেষ হয়ে গেল। তার সংসার শেষ হয়ে গেল। তার ইচ্ছে ছিল বাইরে বিদেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু এভাবে না। 5 বছর পর। ডক্টর আরন ঋষি চৌধুরী, আপনাকে জরুরি অপারেশনের বোর্ডে ডাকা হচ্ছে। সুঠাম দেহের ডাক্তারটি ঘুরে দাঁড়ালো। আপনি যান, আমি আসছি। নার্সটি তার পা চালালো দ্রুত। ছেলেটি অ্যাপ্রন পরতে পরতে যেতে লাগলো। 6 ফুট সুঠাম ফর্সা দেহের ছেলেটির মাথায় হালকা কোকড়ানো চুল, মুখে হালকা চাপদাড়ি। আমেরিকান বেস্ট সার্জনের মধ্যে একজন সে। প্রায় 2 ঘন্টা অপারেশন শেষ করে বেরিয়ে আসলো। সে ক্লান্ত মাথা সিটে এলিয়ে দিতেই কল আসলো তার প্রিয় পিটারের। স্যার, ম্যাম আপনাকে কল করছে। স্যার, আপনি অফিসে আসবেন কখন? তাহলে আমি গাড়ি নিয়ে আসবো। আসো তুমি। বৃদ্ধ নিজের মাকে কল করলো। হেই কিউটি মম, কি অবস্থা তোমার? এই বেয়াদব ছেলে, তোকে কতবার কল করছি, তুলছিস না কেন? ওহ কিউটি, অপারেশনে বিজি ছিলাম। বৃদ্ধের মা আফিয়া দমে যাওয়ার গলায় বলল। একবার অফিস একবার ডাক্তারি, কিভাবে সামলাস বাবা? যে কোনো একটা কর। আর বয়স তো কম হলো না, বিয়ে করবি না? বাবার সাথেও এত বছর হলো কথা বলিস না কেন বলতো? বিয়ে তো করতে চেয়েছিলাম মম, কিন্তু তোমার স্বামী তাকে এনে দেয়নি। আফিয়া আবার বলল। বাবা, তার তো বিয়ে হয়ে গেছে, তাকে আর কিভাবে এনে দেব বল? অ্যালেন শক্ত গলায় বলল।
কিন্তু সেদিন তোমার স্বামী পারতো তাকে আমার করে দিতে, কিন্তু দেয়নি। বলেই খট করে কলটা কেটে দিল। সামনে থাকা পানির বোতল থেকে পানি পান করে বাইরে আসলো, দেখলো পিটার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে উঠে পড়ল। ম্যাম, মায়রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট তুমি এসব কি বলছো? অ্যানি ও তো কিন্ডারগার্টেনে ছিল। হ্যাঁ ম্যাম, ওখানকার কোন বাচ্চা নাকি বলেছে মায়রার বাবা নেই আর মায়রার মা খারাপ, আর এসব শুনে ও বাবাকে খুঁজতে গেছে। মেহরিন ফোঁস করে শ্বাস ফেলল। এসব নতুন কিছু নয়, প্রায় দিনই এমন হয়। মেহরিন বুঝতে পারে না এত ছোট ছোট বাচ্চাদের মাঝে এত কুৎসিত চিন্তাভাবনা আসে কোথা থেকে। তুমি আশেপাশে খুঁজে দেখো, আমি আসছি। মায়েরা গুনগুন করে কাঁদছে আর হাঁটছে। সে যে রাস্তা ভুলে গেছে এ নিয়ে তার বিন্দু মাত্র ধারণা নেই। পাপা, পাপা, কোথায় তুমি? পাপা। পরনে তার কালো বার্বি ফ্রক, পায়ে কালো শু। কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে আছে। কাঁধ সমান চুলগুলো সুন্দর করে ক্লিপ দিয়ে আটকানো। আচমকা তার সামনে একটা সুন্দর সুদর্শন মুখ ভেসে উঠল। মায়রার মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো, পাপা। বাচ্চাটাকে দেখে তার চোখের সামনে একজনের মুখ ভেসে উঠল। এই কিউটি ভাই, where is your papa? Are you lost? মায়রা ঋদ্ধকে জড়িয়ে ধরল আচমকা। তুমি আমার পাপাকে খুঁজে দেবে আঙ্কেল? অ্যালেন ভ্যাগাচাকা খেয়ে গেল। পিটার ঋদ্ধর সাথেই আসছিল। ঋদ্ধ একটি জরুরি কাজে আজ এক বিজনেস পার্টনারের সাথে একটা মিটিংয়ে এসেছে। যদিও মিটিংয়ের জন্য রাজি করতে পিটার এবং মিস্টার রিচার্ডকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। ঋদ্ধ তো কিছুতেই আসবে না, তার নাকি কি একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। ঋদ্ধ যখন জিজ্ঞেস করলো কি কাজ, বলল তার গেম খেলা, ল্যাও ঠেলা। মূল কথা হলো সে যাবে না। পরে ঋদ্ধর মাও রিকোয়েস্ট করে তাকে নিয়ে আসা হয়েছে, তাও মাত্র 1 ঘন্টার জন্য। 1 মিনিটও বেশি সে থাকবে না, তাই বেশ তাড়ায় আছে পিটার। ঋদ্ধ হয়তো পৌঁছে গেছে, সে ফাইল নিতে গিয়েছিল। হেঁটে আসতে আসতেই আচমকা কারো সাথে ধাক্কা খেলো। ইস, দেখে চলতে পারেন না? সমস্যা কোথায়? উফ, কত ব্যথা পেলাম। এই যে মিস, আপনি দেখে চলতে পারেন না নাকি? চশমাও তো পড়েছেন দেখি। বুঝেছি আপনি কানা। আমার ফাইলগুলো সব এলোমেলো করে দিলেন তো। এই তো যেন তেলেবেগুনে জ্বলে উঠল অ্যানি। এই কি বললেন আপনি? আমি কানা? হ্যাঁ, অবশ্যই আপনি কানা। ঋদ্ধ ভাবলো বাচ্চাটা হয়তো ভয় পাচ্ছে। তুমি কার সাথে এসেছো কিউটি ভাই? একাই। কি, একা কেন এসেছো? তুমি যদি হারিয়ে যাও? মায়ের কোনো জবাব নেই, সে মূলত কাঁদতেই ব্যস্ত। আঙ্কেল, তুমি এখানে রোজ আসো? না কিউটি ভাই, আমি তো কাজে এসেছি। আচ্ছা চলো তোমার অ্যানি আন্টিকে খুঁজি। বলে ঋদ্ধ মায়রাকে কোলে তুলে নিল। কিছু দূর হাঁটতেই মায়রা হাত দিয়ে দেখিয়ে দিল, বলল, ওই তো আন্টি। কিন্তু আন্টি ঝগড়া করছে কেন? ঋদ্ধ তাকিয়ে দেখলো পিটারের সাথে একটা মেয়ে ঝগড়া করছে। সে এগিয়ে যেতেই অ্যানির চোখ পড়ল। মায়রাকে ঝগড়া থামিয়ে দিতে বলল, এ কি বেবি, তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? আমি তোমাকে খুঁজে শেষ হয়ে যাচ্ছি। কিন্তু আমি তো দেখলাম তুমি ঝগড়া করছিলে ওই আঙ্কেলটার সাথে। অ্যানি ভ্যাগাচাকা খেয়ে গেল। কি বিচ্ছু মেয়ে ভাবা যায়। তাড়াতাড়ি রুদ্ধের কোল থেকে নিয়ে বলল, আপনাকে ধন্যবাদ। নেক্সট টাইম খেয়াল রাখবেন। জি, আসি। দাঁড়াও। মায়েরা কথায় অ্যানি থমকে গেল। কি হয়েছে বেবি? সে ঝটপট কোল থেকে নেমে ঋদ্ধর সামনে গিয়ে বলল, তোমাকে তো বাই দেওয়া হয়নি। ঋদ্ধ ভ্রু কুঁচকাল। বাই আবার আলাদাভাবে দেয় নাকি? অ্যানি অবাক হলো না। সে বুঝলো মাম্মার মতো এনাকেও বাই দিবে। কিন্তু অবাক করার বিষয় হলো মায়েরা তেমন কারো সাথে মেশে না, কিন্তু এনাকে সরাসরি বাই কিস। নিচু হও। ঋদ্ধ নিচু হতেই মায়েরা তাকে জড়িয়ে ধরলো, তারপর গালে একটা কিস করলো। ঋদ্ধ অবাক হলো বেশ। বাই। ঋদ্ধ তখনও তাকিয়ে আছে মায়েরার যাওয়ার দিকে। বাচ্চাটা কত কিউট, তাই না স্যার? খুব। স্যার চলুন, অফিসে যেতে হবে। চলো। মেহরিন বাসায় আসতেই মেয়েকে আগলে নিল, জড়িয়ে ধরে চুমু খেলো। তুমি কোথায় গিয়েছিলে মাম্মা? এমন করে কেউ না বলে চলে যায় মাম্মা, ভয় পেয়ে গিয়েছি তো। মায়ের ভালোবাসা পেয়ে মায়েরা ফুপিয়ে উঠল। কান্না মাখা গলায় বলল, রাশি বলল তুমি নাকি পচা, তাই তোমার সাথে পাপ্পা থাকে না। আমার পাপ্পা কোথায় মাম্মা? সবার সাথে পাপ্পা আছে, আমার কেন নেই? আর আমার মাম্মা তো ভালো, তাহলে ও কেন বললো তুমি পচা? মেহরিন মেয়ের অভিযোগ মন দিয়ে শুনল।
মেয়ের মাথায় চুমু দিয়ে আদরে গলায় বলল। তোমার কি মনে হয় তোমার মাম্মা পচা? মায়েরা মাথা দুপাশে ঝাঁকিয়ে না বোঝালো। আমার মাম্মা বেস্ট। মেহেরিন হাসলো। তাহলে যে যাই বলুক তুমি শুনবে না। আর তোমার পাপা সে একটা কাজে দেশের বাইরে আছে, কাজ শেষ হলেই চলে আসবে। মায়েরা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। সত্যি মাম্মা? সত্যি তো। তাহলে তো রিসা পচা মাম্মা, আমি ওর সাথে আর কথা বলবো না। না বেবি, এমন বলতে নেই। রিশা তো তোমার বন্ধু, সে হয়তো ভুল করে বলে ফেলেছে। তুমি ঠিক বলেছো। এবার এই দুধটা ফিনিশ করে ঘুমিয়ে পড়বে, তাই না মাম্মা? মায়েরা সায় জানিয়ে দুধ খেয়ে নিল। মেরিন মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত হলো। সোফায় বসা এনে দু চোখ ভরে দেখলো তার ম্যামের ভালোবাসা। সে অবাক হয়ে একটাই ভেবে যে মেহরিন কত সুন্দর, সব কিছু মেনটেন করে চলে। এতটা এক্সপার্ট সে, একজন সফল বিজনেস উইমেন, আবার পাশাপাশি সিঙ্গেল মাদার। কত আদর্শ শিক্ষা দিয়ে মেয়েকে বড় করে তুলছে। সে জানে না কেন মেহরিনের ডিভোর্স হয়েছে, তবে সে খুব করে ভাবে যে তার মাথায় নিশ্চিত স্ক্রু ঢিলা, না হলে ম্যাম কেন ছেড়ে দিয়েছে। সে এটাও দোয়া করে ওই লোকটা যেন কখনোই সুখী না হয়। মায়েরা ঘুমিয়ে গেলে মেহরিনের পিছু পিছু অ্যানিও বেরিয়ে আসলো। অ্যানি, আমি আগামীকাল মায়ের স্কুলে যাব। আমি চাই না আমার মেয়ের মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আসুক। ওকে ম্যাম। ম্যাম জানেন, আজ মায়েরা একটা লোকের কোলে উঠেছিল, আর আসার সময় তাকে আপনার মতো করে বাইবেল এসেছে। ভাবুন একবার। মেহরিন অবাক হয়ে বলল। সত্যি? হ্যাঁ ম্যাম, আর আস্তে আস্তে গল্প করছিল ওই লোকটাকে নাকি মায়েরা তার বাবা বানাবে। মেহরিন চিন্তায় পড়ল, তার মেয়েটা সবার সাথে মেশে না, তাহলে হঠাৎ এত ভালো লেগে গেল একটা মানুষকে। অবাক করার বিষয়। আচ্ছা শোনো, কাল আমার মিটিং আছে, তুমি সব ব্যবস্থা করে রেখো। ওকে ম্যাম। মেহরিন আবার মেয়ের কাছে গেল। মায়েরা গুটিসুটি মেরে ঠোঁট ফুলিয়ে শুয়ে আছে। কতটা স্নিগ্ধ লাগছে তার মেয়েকে। তার মেয়েটার মাঝে তাহসিনের কোনো প্রতিচ্ছবি পাওয়া যায় না, সবটাই মেহরিনের। কেউ দেখলে এক বাক্যে বলে দেবে এটা মেহরিনের মেয়ে। মেয়ের পাশে শুয়ে তার কপালে চুমু দিতেই মায়েরা ছোট্ট হাত দুটো মেহরিনের গলা বেষ্টন করলো। মেহরিনের ঠোঁটের হাসি ফুটলো। এই তো তার দুনিয়া, তার সব কিছু। সকাল সকাল মায়েরাকে কিন্ডার গার্ডেনে দিয়ে অ্যানি আর মেহরিন অফিসে চলে আসলো। মেহরিনের একটা মিটিং আছে, তার পাশে দাঁড়িয়ে আছে অ্যানি। সামনের টেবিলে দুপাশে প্রায় 10 জনের মতো ব্যক্তি আছে। তবে যে কোম্পানির সাথে আজ মেহরিনের মিটিং, সেই কোম্পানির বসের মিটিংয়ের থেকে মেহরিনের প্রতি মনোযোগ বেশি। বেশ অনেকক্ষণ ধরে মেহরিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে লোকটি। জায়নি বেশ কিছুক্ষণ ধরে দেখছে, তার প্রচণ্ড রাগ হচ্ছে। মেহরিন যে খেয়াল করেনি এমন নয়, তবে সে মিটিংয়ে মনোযোগী। মিটিং শেষ হলেই লোকটি বেরিয়ে যাওয়ার আগে মেহরিনের সামনে এসে দাঁড়িয়ে বলল। মিস মেহরিন, আপনার সাথে এক কাপ কফি তো খাওয়াই যায়, যেহেতু আপনার কোম্পানির সাথে ডিলটা হয়েই গেল, তাই না? মেহরিন না করলেও লোকটি নাছোড়বান্দা, যার কারণে সে রাজি হলো। অ্যানি রাগে ফুঁসছে শুধু। মেহরিন আর লোকটি একটা কফি শপে এসে বসলো। অ্যানি বাইরে আছে। So Miss Meherin, if you want, you can give me some of your time. লোকটির বাজে ইঙ্গিতে মেহরিনের চোখ মুখ শক্ত হয়ে উঠেছে, তবুও নিজেকে সামলে নিয়ে বলল। দেখুন মিস্টার মেহতাব, আমার কারোর সঙ্গের কোনো দরকার নেই। লোকটি নাছোড়বান্দার স্বরে নিজের কথা জারি রাখতে বলল। Oh মিস প্লিজ, আপনি লজ্জা কেন পাচ্ছেন? আমি জানি আপনি একজন ডিভোর্সি নারী, তাই আপনারও তো কিছু চাহিদা আছে যা আমি পূরণ করতেই পারি। বাকি কথা বলার আগে শক্ত হাতের চড় পড়ল লোকটির গালে। মেহরিন রাগে থরথর করে কাঁপছে। ম্যান, ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড, আই উইল পুল আউট ইউর টাং অ্যান্ড হ্যান্ড ইউ ওভার। লোকটির আগে কিছু বলতে যাবে, তার আগেই আরেকটা শক্ত ঘুষি এসে পড়ল মুখে। মেহরিন টেনে অ্যানিকে থামিয়ে দিল। ওখান থেকে বেরিয়ে আসলো। আমেরিকায় এখন মার্চ মাস। এ সময়ের মাঝে মধ্যেই হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যায়। তেমনি আজ ভোর 5টার জরুরি অপারেশনের জন্য হসপিটালে যেতে হয়েছিল। ফেরার পথে আচমকা বৃষ্টি দেখা দিল। ঋদ্ধ ফোনে গেমস খেলছিল। হঠাৎ বাইরে চোখ যেতেই দেখলো একটা বাচ্চা মেয়ে হাঁটছে। বৃষ্টির কারণে প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে ঠিকই বুঝলো এটা মায়রা, তার কিউটি পাই। ভয় পেয়ে গেল ঋদ্ধ। পিটার, তাড়াতাড়ি গাড়ি থামাও। বৃষ্টির মধ্যে এমন অদ্ভুত কথা শুনে বিরক্ত হলো পিটার। এই তো তার স্যার বলল সে অনেক টায়ার্ড। এখনই আবার কি হলো?
স্যার, এই বৃষ্টির মাঝে গাড়ি কেন থামাবো? তুমি গাড়ি থামাও ইডিয়াট। থতমত খেয়ে গেল পিটার। এ কেমন ঝামেলা! গাড়ি থামিয়ে দিল সে। মায়েরা ফুপিয়ে কেঁদে যাচ্ছে। যত সম্ভব নিজের কান্না আটকাতে চাচ্ছে ছোট্ট মায়েরা। বৃষ্টিতে বাচ্চাটা আরও ভয় পেয়ে গেছে, কিন্তু ফেরার পথটুকুও ভুলে গেছে সে। ঋদ্ধ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ল। কিউটি পাই, মায়েরা ছোট্ট চঞ্চল পা দুটো থেমে গেল। চেনা পরিচিত কণ্ঠ শুনে ফিরে তাকালো। ঋদ্ধকে দেখেই ঝাঁপিয়ে পড়ল তার বুকে। কি হয়েছে কিউটি পাই, কাঁদছো কেন? আর এই বৃষ্টির মাঝে তুমি একা একা কোথায় যাচ্ছ কিউটি পাই? মায়েরা কোনো জবাব দিল না। ছোট্ট শরীরটা ঠান্ডায় কাঁপছে। ঋদ্ধ ভয় পেয়ে গেল। এই সময় বৃষ্টিতে ভেজা মানেই জ্বর আসবে। সে দেরি না করে মায়েরাকে গাড়ির ভেতরে নিয়ে গেল। গাড়িতে বাচ্চাদের কাপড় না থাকলেও ঋদ্ধের এক্সট্রা টি শার্ট ছিল, ওটাই কোনোভাবে মায়েরার গায়ে জড়িয়ে দিল। তবে মায়েরা ঋদ্ধকে কোনো মতেই ছাড়ছে না। তুমি একা এসেছো কিউটি পাই? মায়েরা ফোপাতে ফোপাতে মাথা ঝাঁকালো। ঋদ্ধ অবাক হলো। এমন করে না বেবি, তোমার মাম্মা পাপা চিন্তা করবে তো। আমার পাপা নেই, আমি পাপাকে খুঁজছি। ঋদ্ধ মায়েরার মুখে আবার একই কথা শুনে বলল, কেন কিউটি পাই, তোমার পাপা কোথায়? মামা বলেছে কাজে গেছে, কিন্তু পাপা কখনো আসেনি। আমার কাছে তার এত কি কাজ। ঋদ্ধ ভাবলো হয়তো মায়েরার বাবা কাজের জন্য দেশের বাইরে থাকে। তো তুমি কাঁদছো কেন কিউটি পাই? পাপা নেই, মাম্মা আছে তো। মাম্মা সব সময় ব্যস্ত থাকে, আমার সাথে খেলে না একটুও। আর আর রিসা বলেছে আমার মাম্মা নাকি মিথ্যা বলেছে, পাপা নেই আমার। কিন্তু আমি জানি আমার মাম্মা কখনো মিথ্যা বলে না। বলেই আবার ফোপাতে লাগলো। ঋদ্ধ মায়েরার চোখের পানি মুছে দিল, তাকে কোলে নিয়ে বোঝাতে লাগলো। অ্যানি তখনও গাড়ি ড্রাইভ করছে আর জোরে জোরে শ্বাস ফেলছে রাগে। মেরিন মুচকি হেসে বলল, আর কত রাখবে? মারলে তো ঘুষি। এনি তোমার ঘুষিতে শিওর লোকটার নাক ফেটে গেছে। এত জোরে কেউ মারে? আপনি এত জোরে মারার কথা বলছেন ম্যাম? আমি তো পারলে ওই বেয়াদবটাকে মার্ডার করে আসতাম। কত বড় সাহস ওর! মেহরিন হাসলো। 5 বছর আগে প্রথম যখন সে আমেরিকা এসেছিল, তখন থেকেই এই মেয়েটা তার সাথে আছে। অ্যানির বাবা মা দুজনই আমেরিকান। তবে সে তার বাবা মায়ের কাছে বড় হয়নি। সে মূলত বড় হয়েছে একজন বাঙালির কাছে। অ্যানি মেয়ে হওয়ায় তার বাবা তাকে ফেলে দিতে চেয়েছিল। একজন নিঃসন্তান বাঙালি দম্পতি তখন তাকে অ্যাডপ্ট করে। সেই সূত্রে সে বাংলা জানে। এখন তার বাবা মা কেউই বেঁচে নেই, তাই মেহরিন তার সাথেই রেখেছে তাকে। মায়রার 1 মাসের সময় থেকেই অ্যানি তার সবটা খেয়াল রাখছে। মেহরিন ব্যস্ত ছিল তার পড়াশোনা নিয়ে, আর অ্যানি একজন কারাটে চ্যাম্পিয়ন, তাই এমন 2-1জনকে এমনিতেই পিটিয়ে হসপিটালে পাঠাতে পারে। মেহরিনের ফোনে কল আসলো। স্কুল থেকে কল আসায় দেখে মেহরিনের কপাল কুঁচকে গেল। কল তুলতেই ওপাশ থেকে ভেসে আসলো, মিস মেহেরিন মায়রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট আপনি এসব কি বলছেন? আসলে ম্যাম, মায়রার সাথে ক্লাসের কোনো বাচ্চার ঝামেলা হয়েছিল, তাই মায়রা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। কি বলছেন এসব? আমার মেয়ের কিছু হলে আপনাকে ছাড়বো না কিন্তু আমি। কি হয়েছে ম্যাম? অ্যানি মায়রাকে পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও। অ্যানি তাই করলো। স্কুলের ভেতরে চলে গেল অ্যানি। মেহরিন কাঁদছে আর তার মেয়েকে খুঁজছে। আঙ্কেল, তুমি অনেক ভালো। আঙ্কেল, এই আঙ্কেলটা কে? এই সব সময় তোমার সাথে কেন থাকে? ওর কি কোনো কাজ নেই? পিটার ভ্যাগাচাকা খেয়ে গেল। আমি অনেক কাজ করি পিচ্ছি। মায়রা গম্ভীর গলায় বলল, আমি পিচ্চি নই, আমি মাইরা। হ্যাঁ হ্যাঁ, ঋদ্ধ মায়রার কথায় মনোযোগ দিয়ে শুনল। আসলে কিউটি পাই, ও কাজ করে, আমিও করি। আমি তো ডক্টর। ও, তাহলে তুমি সবার হাত ফুটো করে দাও? তুমি তো পচা। পিটার ফিক করে হেসে দিল। ঋদ্ধ চোখ গরম করে তাকালো। কিউটি পাই, ডক্টর তো মানুষের প্রাণ বাঁচায়, তাই না? মায়রা মাথা ঝাঁকালো। তাহলে ডক্টর পচা কিভাবে হয়? ডক্টর তো ভালো। মায়রা বিজ্ঞের মতো বলল, তুমি তো অনেক ভালো। ঋদ্ধ মায়রাকে আবার হসপিটালে এনেছে। তার আর হসপিটালে থেকে খুব একটা দূরে ছিল না। পিটার তো মায়রাকে দেখে বেশ অবাকই হয়েছিল। এইটুকুনি বাচ্চা মেয়ে একা একা বের হয়েছে, ভাবা যায়? ভাগ্য ভালো মায়রা তার মাম্মার নাম্বার মনে ছিল। তাতেই পিটার কল করে জানালো তাদের বাচ্চা এখানেই আছে। তাদের কথার মাঝেই কেউ একজন মায়রাকে জড়িয়ে ধরল। মাম্মা এমন কেউ করে বলো? এভাবে না বলে কেন তুমি চলে এসেছো? যদি হারিয়ে যেতে তখন মাম্মার কি হতো? বলেই মেহরিন মেয়ের মাথায় মুখে আদর দিতে লাগলো। মেহু পাখি।
দীর্ঘ 8 বছর পর এই ডাক শুনে চমকে উঠল মেহরিন। মেয়ের পাশে বসা ব্যক্তির দিকে তাকিয়ে অবাক হলো। ঋদ্ধ ভাই। কিউটি পাই, তোমার মেয়ে মেহু পাখি? মেহরিন সায় জানালো। ম্যাম, পেয়েছেন বেবিকে? চলুন, স্কুলে যেতে হবে। চলো আসছি। আর তোমায় ধন্যবাদ। আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, হয়তো আরো জ্বর আসবে তাই। ওকে, থ্যাঙ্কস। বলেই মেহরিন মায়রাকে কোলে নিয়ে চলে গেল। ঋদ্ধ তখনও মলিন চোখে তাকিয়ে আছে মেহরিনের যাওয়ার দিকে। ম্যাম, আপনি কি ওই লোকটাকে চিনেন? অনেক আগে থেকেই। আনমনে বলল, প্রায় 11 বছর ধরে। মেহরিন মনে মনে ভাবল, খুব কি দরকার ছিল আমাদের আবার দেখা হওয়ার, যার জন্য একটা সময় মনের মাঝে সুপ্ত কিছু অনুভূতি জন্মেছিল, তা প্রকাশ করার আগেই শেষ করতে হয়েছিল। ওই লোকটার সাথেই মায়েরা সেদিন দেখা হয়েছিল। মেহরিন এসেছে স্কুলে। পাশে অ্যানি দাঁড়িয়ে আছে, সামনের বেঞ্চে প্রিন্সিপাল ম্যাম, সাথে আছে রিসার মা। আপনি আপনার মেয়েকে মানুষ করতে পারেননি, যার জন্য আপনার মেয়ে আমার মেয়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। মেহরিন হাসলো, কিছু সময় শান্ত থেকে মুখ খুলল। আমি না হয় আমার মেয়েকে মানুষ করতে পারিনি, কিন্তু আপনার মেয়ে এসব কি বলে? একটা ছোট বাচ্চার মন মানসিকতা কতটা কুৎসিত হলে তার প্রস্টিটিউট শব্দটা মাথায় আসে, ডিভোর্সি শব্দটা মাথায় আসে? রিসার মা আমতা আমতা করে বলল, আমার মেয়ে কখনো এ ধরনের কথা বলতে পারে না। বিনিময়ে মেহরিন আবারও হাসলো। বেশ তো, তাহলে ম্যাম আপনি বরং ক্লাসরুমের সিসিটিভি ফুটেজ নিয়ে আসুন, আমরা দেখি। রিসার মা এবার ভরকে গেল, তার চোখ মুখ শুকিয়ে গেল। ম্যাম বললেন, দেখুন, রিশার ব্যবহার আমরা অনেকদিন খেয়াল করেছি। তার ব্যবহার আর 5টা বাচ্চার ব্যবহারের থেকে বেশ উগ্র। রিসার মা এবার মুখ কালো করে বলল, সরি ম্যাম। মেহরিন এর দিকে তাকিয়ে বলল, সরি মিস মেহরিন। একটা কথা মাথায় রাখবেন, মেয়েটার ডিভোর্স মানেই সে খারাপ এটা নয়। কখনো কখনো বিপরীত পক্ষেরও দোষ থাকে। তবে আপনাদের মতো কিছু নারীদের ছোট করে তাদের মনোবলকে নষ্ট করে দেয়, তখন সেই মেয়েরা ভেঙে পড়ে। আর দোষ আপনার বাচ্চার নয়, আপনার মনে থাকা কুৎসিত চিন্তা ভাবনা, যা আপনি আপনার বাচ্চার ভেতর ঢুকিয়েছেন। এবার প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল, আমি এমনিতে খুব শান্ত, তবে কথা যখন আমার মেয়ের আসে তখন আমি সব থেকে বেশি কঠোর, কথাটা মাথায় রাখবেন। মেহরিন সেখান থেকে বেরিয়ে আসলো। অ্যানি খুশি হলো তার ম্যাম যে আজ শক্ত গলায় কথা বলেছে। মেহরিন মেয়েকে নিয়ে বেরিয়ে আসলো। মেয়ের মন খারাপ দেখে বলল, কি হয়েছে আমার মাম্মার, তার মন খারাপ কেন? মায়েরা উচ্ছ্বাসিত হয়ে জবাব দিল, মাম্মা, তোমার জন্য আজ আমি ঋতু আঙ্কেলকে বাই বলতে পারিনি। মেহরিন অবাক হলো। আচ্ছা মাম্মা, এরপর দেখা হলে আঙ্কেলকে বাই বলে দিও, আর এবার বলতে না পারার জন্য সরিও বলে দিও। মায়েরা খুশি হয়ে গেল। সে নানা রকম কথাবার্তা বলতে লাগলো, যার বেশিরভাগই তার ঋদ্ধ আঙ্কেলকে নিয়ে। ঋদ্ধ আঙ্কেল এটা বলেছে, ওটা বলেছে, এটা করেছে, সে কত ভালো। মেহরিন মনোযোগ দিয়ে মেয়ের কথা শুনছে আর হতাশ হচ্ছে। তার মেয়েটা দুদিনেই এমন ঋদ্ধ পাগল কেন হয়ে গেল এটা ভেবে। ঋদ্ধ আজ অনেক দিন পর গিটার নিয়ে বসেছে বেলকনিতে, তাতে টুংটাং শব্দ তোলার চেষ্টা করছে। পিটার হতাশ হলো ঋদ্ধের গিটারের আওয়াজ পেয়ে। সে জানে তার স্যার কোনো একটা মেয়েকে ভালোবাসতো, যার বিয়ে হয়ে গেছে। মেয়েটা স্যারের একতরফা ভালোবাসা ছিল, তবে সেটাকে তা পিটারের জানা নেই। কিন্তু তার কথা যখনই মনে পড়ে, ঋদ্ধ গিটার নিয়ে বসে গান গায়। এর মাঝেই ভেসে আসলো ঋদ্ধের ঘর থেকে মায়েরা রুমের বিছানায় বসে ড্রয়িং করছিল তার খাতায়। পাশেই মেহরিন ল্যাপটপে তার অফিসের কাজ করছে। হঠাৎ মায়েরা প্রশ্ন করলো। ঋদ্ধর ওখান থেকে ফেরার পর কিছুক্ষণের মধ্যেই মায়েরার গায়ে ধুম জ্বর আসলো। তার স্থায়িত্ব কিছু সময় ছিল, কারণ অবশ্য ঋদ্ধের দেয়া ওষুধ। মাম্মা, মেহরিন ল্যাপটপে চোখ রেখেই বলল, জি মাম্মা বলুন। আমি কাল ঋতু আঙ্কেলের সাথে দেখা করব। মেহরিনের কপাল কুঁচকে গেল। কিন্তু আমার কাছে তো ঋদ্ধ আঙ্কেলের সাথে যোগাযোগ করার কোনো কিছুই নেই। আচ্ছা, কাল আমি আবার ওই পার্কে যাব, তাহলেই আঙ্কেলের সাথে দেখা হবে আমার। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল মায়েরা। একদম না মায়েরা, তুমি দিনে দিনে পচা হয়ে যাচ্ছ। না বলি যেখানে সেখানে চলে যাও তুমি। হঠাৎই মায়েরা মলিন কণ্ঠে বলে উঠল, আমার পাপা সত্যি নেই তা না মাম্মা, কিন্তু আঙ্কেল আমার পাপা হলে বেশ ভালো হতো। আঙ্কেল তো আমার পাপার মতোই আদর করে। মেহরিন তাকালো মেয়ের দিকে। মায়েরার চোখ তখন ছলছল করছে। তা দেখে মেহরিনের বুকটা
খামচে ধরলো কেউ, এমন মনে হলো। জানো মাম্মা, আমার স্কুলের সবাই তার 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 পাপার সাথে স্কুলে যায়। তাদের পাপারা তাদের কত আদর করে, কত জায়গায় ঘুরতে যায়, কত কিছু কিনে দেয়। বলেই ঠোঁট ভেঙে কেঁদে উঠল মায়রা। মেহরিনের চোখ ছলছল করে উঠল। সে মেয়েকে নিজের কোলে বসিয়ে নিল, তার মাথায় চুমু দিয়ে বলল, আমি কি তোমায় ভালোবাসি না মাম্মা? মায়রা মাথা ঝাঁকালো। তাহলে কেন তুমি পাপার কথা বলো? তুমি আর এসব বলবে না। এসব শুনলে তোমার মাম্মা হার্ট হয়। তুমি কি চাও মাম্মা কষ্ট পাক? মায়রা মেহরিনের গাল জড়িয়ে ধরে বলে উঠল, মায়েরা তো তার মাম্মাকে অনেক ভালোবাসে। সে কখনো নিজের মাম্মাকে কষ্ট দিবে না। তুমি কষ্ট পেও না মাম্মা। আমি কখনো পাপার কথা বলবো না, কখনো পাপাকে চাইবো না। মায়রা কান্না থামিয়ে কথাগুলো বললেও তখন সে ফোপাচ্ছে। মেহরিন বোঝে নিজের মেয়ের কষ্ট। যখন মায়রার আশেপাশে কোনো বাবা তার বাচ্চাকে আদর করে, মায়রা সেই দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। তার চোখ ভরে ওঠে, কিন্তু মেহরিনও যে নিরুপায়, সে কি করে মায়রার কষ্ট কমাবে? তাছাড়া সেও তো জীবনে কম কষ্ট পায়নি, মানুষের কম কথা সহ্য করেনি সে ডিভোর্সি বলে। তবুও নিজের মনোবল শক্ত রেখে কারো কথায় কান না দিয়েই চলেছে সে। কিন্তু তার মেয়েটা তো ছোট, এত ছোট বাচ্চা কিভাবে এসব সহ্য করবে? আচ্ছা মাম্মা, এখন চলো, তোমায় খেয়ে ঘুমোতে হবে তো, কাল সকালে স্কুল আছে তোমার। বলে মায়রার খাবার নিয়ে আসলো মেহরিন, তাকে নিজের হাতে খাওয়াতে লাগলো। সে নিজের মেয়েকে এতটা সময় দিতে পারে না। সব সময় অ্যানি সামলায় মায়রাকে। রাতটুকু সে মায়রার সব ইচ্ছে পূরণ করে, তার যত্ন নেয়। মায়রাকে খাইয়ে শুয়ে দিল মেহরিন, নিজেও মেয়ের পাশে শুয়ে পড়ল। হঠাৎ করে তার ঋদ্ধের কথা মনে পড়ল। ঋদ্ধি ছিল মৈনাকের বন্ধু। মেহরিনের যখন 18 বছর বয়স, তখন মেহরিনের জন্মদিনে মৈনাক তার বন্ধুদের ইনভাইট করেছিল। তারপর থেকেই হঠাৎ করে ঋদ্ধ বেশি বেশি যাওয়া আসা শুরু করলো তাদের বাসায়। মৈনাক তো বলতো, যে ছেলে হাতটা বেঁধে নিয়ে আসা যেত না আমার বাসায়, সেই ছেলে এখন নিজে থেকে আসে আমার বাসায়। ব্যাপারটা কি? ঋদ্ধ কিছু না বলে শুধু মেহরিনের দিকে তাকাতো একবার। পরে অবশ্য মেহরিন জেনেছিল ঋদ্ধ তাকে ভালোবাসে। ঋদ্ধ কম পাগলামি করেনি তাকে পাওয়ার জন্য। কিশোরী মেহরিনের প্রথম ভালো লাগাটা ঋদ্ধর উপরেই ছিল। তবে বাবাকে প্রচণ্ড ভালোবাসতো আর ভাইকে ভালোবাসতো সে। ঋদ্ধকে ফিরিয়ে দিয়েছিল। এসব ভেবেই হতাশ শ্বাস ফেলল মেহরিন। সে ঋদ্ধকে ভালোবাসতো কিনা জানে না, তবে তার প্রতি ভালো লাগা ছিল। তবে আজ তাকে দেখে মেহরিনের তেমন কিছু মনে হয়নি। মেহরিন নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো। এতদিনে হয়তো ঋদ্ধ বিয়ে করে ফেলেছে। এসব ভাবতে ভাবতে একসময় তলিয়ে গেল ঘুমের রাজ্যে। সকাল হতেই ঋদ্ধকে দেখে থমকে গেল পিটার। সারা রাত না ঘুমানোর কারণে চোখগুলো লাল হয়ে উঠেছে। ফর্সা মুখে চোখের নিচে কিছুটা কালচে দাগ পড়েছে। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? না না স্যার, তেমন কিছু না স্যার, আসলে একটা কথা বলার ছিল। বলো। আপনার বাবা মানে আঙ্কেল ফোন করেছিলেন। ঋদ্ধ কপাল চুলকে বলল, কেন ফোন করেছেন তিনি? তার এখানকার মিটিং তো করে দিয়েছি আমি। তারপরও কি চান উনি? আসলে স্যার, উনি চান আপনি ওনার কোম্পানির দায়িত্ব নেন আর ডক্টরি ছেড়ে দেন। আর উনি ভাবলেন কিভাবে যে ওনার এই কথা আমি মেনে নেব? শুধু ওই লোকটার জন্য আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি। পিটার হতাশ হলো। কবে যে বাপ বেটার এই জাঙ্ক শেষ হবে? না হলে দুপাশ থেকে সে পিষে যাবে কোনো একদিন। উফ, তার হয়েছে যত জ্বালা। ঋদ্ধ তার বাবার কোম্পানিতে আমেরিকায় কোনো মিটিং থাকলে তখনই শুধু অ্যাটেন্ড করে, না হলে সে অফিসের কোনো খবর রাখে না। নিজের ডাক্তারি নিয়েই কিছুটা ব্যস্ত থাকে, তাও মাঝে মাঝে সেটাও বন্ধ করে দেয়। নিজের বাবা আর নিজের আন্ডারওয়ার্ল্ডের পাওয়ারের কারণে তার লাইসেন্সও কাটার ও কারো সাধ্য নেই। আর এই বাপ ব্যাটার একটা স্পেশালিটি হলো, বিশেষ করে আঙ্কেলের, তার ছেলে তার সাথে যতই কথা না বলুক, সে নিজের ছেলেকে দূর থেকেই প্রোটেকশন দেয়, যা ঋদ্ধ জানে না, আবার জানতেও পারে। এই বাপেরই তো ছেলে, দুটোই এক একটা জিনিস ভেবেই পিটার দীর্ঘশ্বাস ফেলল। তারপর বেরিয়ে পড়ল। ঋদ্ধর সাথে আপাতত সে হসপিটালে যাবে, গুরুত্বপূর্ণ একটা অপারেশন রয়েছে তার। অ্যানি, আজ স্কুল থেকে ফিরে তুমি প্লিজ মায়রাকে নিয়ে তার চেক আপগুলো করিয়ে নিবে, আর প্রয়োজন হলে ডক্টর চেঞ্জ করাও। আমি আমার মেয়েকে সুস্থ দেখতে চাই। ইয়েস ম্যাম। আনি আন্টি, আমরা কোথায় যাচ্ছি? অ্যানি ড্রাইভ করতে করতেই উত্তর দিল, আমরা হসপিটালে যাচ্ছি বেবি, তোমার চেক আপের জন্য। সাথে সাথে মায়েরা নাক মুখ কুঁচকে নিল। না আন্টি, আমি যাব না, আমার ভালো লাগে না ওখানে যেতে।
অ্যানি হাসলো। মায়েরা ছোটবেলা থেকে হসপিটাল সহ্য করতে পারে না, তার সে কি কান্না শুরু হয়ে যায়। আমরা বেশি সময় থাকবো না বেবি, জাস্ট তোমার জন্য কিছু চেক আপ করবো। আর তোমার কিছুদিন হলো বুকে ব্যথা হচ্ছে, তুমিই তো বলেছিলে, তার জন্য। মায়েরা ভোতা মুখ করে সায় জানালো। দেখুন ডক্টর, আপনি মায়রাকে কবে থেকে মেডিসিন দিয়ে যাচ্ছেন, তবে তার কোনো উন্নতি দেখছি না আমি। তাই আপনার কাছে আর মায়রাকে দেখাতে চাই না ম্যাম। সামনের ডাক্তারটি বেশ অবাক হলো, তবে এতে অ্যানির কোনো ভাবাবেগ হলো না। সে বেরিয়ে আসলো কেবিন থেকে। হাঁটতে হাঁটতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেল অ্যানি। উফ, মাগো, কে এমন খাম্বার মতো ধাক্কা দিল আমায়? আপনি? আরে মিস কানি, আপনি আবার পড়ে গেছেন? উঠুন উঠুন। বলেই ধরে তুললো অ্যানিকে। আপনি আবার আমাকে কানা বললেন? মায়ের সামনে তাকাতেই তার মুখে হাসি ফুটলো। সে দৌড়ে সামনের কেবিনে ঢুকে পড়ল। আঙ্কেল, ঋদ্ধ সবে অপারেশন শেষ করে সবে ফ্রেশ হয়ে বের হলো। মায়ের ডাক শুনে সে অবাক হয়ে তাকালো। কিউটি পাই, তুমি এখানে? বলে সে মায়রাকে কোলে তুলে নিল। আঙ্কেল, আমি ডক্টর দেখাতে এসেছি। কপাল কুঁচকে গেল ঋদ্ধের। কেন কিউটি পাই, কি হয়েছে তোমার? মায়রা ঠোঁট উল্টে বলল, জানি না তো আঙ্কেল, শুধু বুকে ব্যথা করে। ঋদ্ধের গোটানো কপাল আরো খানিকটা গুটিয়ে গেল। তুমি এখানে কার সাথে এসেছো? মায়েরা হাত দিয়ে দেখিয়ে দিল অ্যানি আন্টি আবার ঝগড়া করছে পিটার আঙ্কেলের সাথে। ঋদ্ধ তাকালো সেই দিকে একবার, ফোঁস করে দম ছাড়ল। তার হঠাৎই একটা কথা মনে পড়ল। আচ্ছা কিউটি পাই, তোমার পাপা কোথায়? সাথে সাথেই মায়েরার মুখ কালো হয়ে গেল। নেই, আমি আর কখনো পাপার কথা বলবো না, তাহলে মাম্মা কষ্ট পাবে। ঋদ্ধ অবাক হলো। কেন মেহরিন কষ্ট পাবে? কিউটি পাই, তোমার পাপা কোথায় থাকে, তুমি তাকে দেখোনি? মায়েরা না জানালো। অ্যানি ঝগড়ার মধ্যেই হঠাৎ খেয়াল করলো মায়েরা নেই। তার আত্মা কেঁপে উঠল। দূরে তাকিয়েই দেখলো ঋদ্ধর কোলে মায়েরা। সে শান্তির শ্বাস ফিনল। দেখে রাখতে পারেন না মায়রাকে? অ্যানি কিছু না বলে মায়েরাকে কোলে তুলে নিল। আমি তো দেখলাম আপনি কোলে নিয়ে আছেন, বলে হনহন করে চলে গেল। ঋদ্ধ পিটারের দিকে চোখ ছোট ছোট করে বলল, তুমি কবে থেকে এত ঝগড়ুটে হলে? স্যার, আমার কোনো দোষ নেই। আচ্ছা, মেহরিনের সব ডিটেলস চাই আমার আজকের ভেতরেই। বলে সে হনহন করে চলে গেল। পিটার অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। স্যারের আবার কি হলো? এই মহিলার ডিটেলস কেন চাইছে? পিটার ঠোঁট উল্টে রুদ্ধের পেছনে পেছনে যেতে লাগলো। কি হয়েছে? আমার মায়ের মন খারাপ কেন? আমার মন খারাপ না মাম্মা। তুমি তো পার্কে গিয়েছিলে মাম্মা, তাহলে তো খুশি হওয়ার কথা। মায়েরা জবাব দিল না। মেরিন অ্যানির দিকে তাকাতেই, আসলে ম্যাম, পার্কে একটা বাচ্চা তার বাবার সাথে ক্রিকেট খেলছিল, তা দেখেই হয়তো। মায়েরা দীর্ঘশ্বাস ফেলল। অ্যানি, মায়েরাকে ডক্টর দেখিয়ে এনেছো? না ম্যাম, আমি খোঁজ নিয়েছি। ওই হসপিটালে বেস্ট হার্ট সার্জন, মানে হার্টের ভালো ডক্টর হলো অ্যারন ঋদ্ধ চৌধুরী, কিন্তু উনি নাকি তেমন রোগী দেখেন না। মেরিন ঠোঁট কামড়ে ভাবলো কিছু সময়, তারপরে দীর্ঘশ্বাস ফেলে বলল, এ বিষয়ে তোমার ভাবতে হবে না, আমি দেখছি। ইয়েস ম্যাম। মেরিন এবার মায়েরার দিকে তাকিয়ে বলল, অ্যানি, ভাবছি আজ আর অফিসে যাব না, বুঝলে? আজ আমরা ক্রিকেট খেলবো। কেউ যদি আমাদের সাথে খেলতে চায় তাহলে তাকে আসতে বলো। মায়েরা লাফিয়ে উঠল। আমি খেলবো মাম্মা। অ্যানি, মেরিন হেসে ফেলল। তারপর তিনজনে গার্ডেনে চলে গেল খেলতে। কি ব্যাপার পিটার, তোমাকে কি বলেছিলাম আমি? পিটার হকচকিয়ে উঠল। স্যার, সবে তো 2 ঘন্টা গেছে, আমার লোকেরা কাজ করছে, একটু ধৈর্য ধরুন প্লিজ। ঋদ্ধ চোখ বুজে শরীরটা কাউচে এলিয়ে দিল। ধৈর্য তো ধরতে পারছি না পিটার, তাড়াতাড়ি সব ডিটেলস চাই আমার। এর মধ্যেই পিটারের ফোনে কল এলো। ফোন ধরে কথা শেষ করে বলল, স্যার, সব ডিটেলস পেয়ে গেছি, আপনার ফোন চেক করুন। ঋদ্ধ ফট করে চোখ খুলল। তাড়াতাড়ি নিজের ফোন হাতে নিল। নোটিফিকেশন চেক করলো। প্রায় 5 মিনিট সময় নিয়ে পুরো ডিটেলসটা চেক করলো। তার রাগ উঠে গেল। আবার সময় নিয়ে পড়লো পুরোটা। আবার কিছু একটা ভেবেই হেসে উঠল। পিটার ঋদ্ধর এমন মুখের পরিবর্তন দেখে ভ্যাকাচাকা খেয়ে গেল। পাগল হয়ে গেলেন নাকি স্যার? এমন রেগে যাচ্ছেন, আবার হাসছেন কেন? বুঝলে পিটার, এত বছর পর নিজের ভালোবাসা ফেরত পাওয়ার একটা চান্স তো পেলাম। পিটার চোখ বড় বড় করে ফেলল। তার মানে মিস মেহরিনি? ঋদ্ধ মাথা নাড়ালো। পিটার এক লাফে এসে ঋদ্ধকে জড়িয়ে ধরল। ঋদ্ধ অবাক হয়ে বলল। ঋদ্ধ মুচকি হাসলো। পিটারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কে রে, তুই কেন এত খুশি বুঝলাম না। স্যার,
কি আর বলবো, এতগুলো বছর ধরে আপনাকে কষ্ট পেতে দেখছি ম্যামের জন্য। শেষমেশ একটা তো চান্স পেলেন। তবে পিটার, তুমি যত সহজ ভাবছো তত সহজ নয় সবকিছু। মেহরিন সহজে মানবে না। ঋদ্ধ মুখ তুলে তাকালো। মায়েরা, দেখো পিটার, মায়রার ওপর প্রথম থেকে আমার অদ্ভুত মায়া কাজ করে, হয়তো মেহরিনের মেয়ে বলেই। আর বাচ্চাটা বাবার অভাবে অনেক কষ্ট পায়, যা ওর চোখে মুখে ফুটে ওঠে। পিটার মুগ্ধ হলো ঋদ্ধের কথায়। একটা মানুষ একটা মেয়েকে কতটা ভালোবাসলে এমন কথা বলতে পারে। আবার নিজেই ধমকালো, সে তো দেখেছে স্যার কতটা তরপাতো এই মেয়ের জন্য। তার স্যারের পেছনে কম মেয়ে ঘুরেনি, এখনো হাজার হাজার মেয়ে পড়ে আছে, কিন্তু ঋদ্ধ কখনোই ঘুরে তাকায়নি। তবে পিটার, আমার মনে হয় মেহরিনের সাথে আমার খুব তাড়াতাড়ি। কেন স্যার? ঋদ্ধ বাঁকা হাসলো। মেহরিন চিন্তা করছে সে ঋদ্ধর কাছে যাবে কি না। তার অদ্ভুত অস্বস্তি হচ্ছে, সে নিজেও জানে না কেন, কিন্তু হচ্ছে। ম্যাম, হ্যাঁ আনি বলো। কাল কি যাবেন মায়রাকে নিয়ে ডক্টরের কাছে? যাব। সবার আগে আমার মেয়ের সুস্থতা। মনে মনে ভাবলো মেহরিন। ওকে ম্যাম। সকাল হতেই মেহরিন মায়রাকে নিয়ে বেরিয়ে পড়ল। আমরা কোথায় যাচ্ছি মাম্মা? হসপিটাল যাচ্ছি মাম্মা। সাথে সাথে মায়রার নাক মুখ কুঁচকে নিল। মেহরিন হাসতে হাসতে বলল, সেখানে কিন্তু তোমার ঋদ্ধ আঙ্কেলও থাকবে মাম্মা। মায়রা সাথে সাথে খুশি হয়ে গেল। নিজের উচ্ছ্বাসিত গলায় বলল, সত্যি মাম্মা? মায়রার মাম্মা কি মায়রাকে কখনো মিথ্যে বলে? মায়রা নিজের মাথা ঝাঁকালো। তোমার ঋদ্ধ আঙ্কেলই তোমার ডক্টর হবে মাম্মা। কি মজা! আমি তাহলে ঋদ্ধ আঙ্কেলের সাথে অনেক মজা করতে পারবো। জানো মাম্মা, ঋদ্ধ আঙ্কেল আমাকে অনেক অনেক আদর করে, একদম বাবার মতো। মেহরিন বিরক্ত গলায় বলল, এমন বলতে হয় না মাম্মা, উনি তোমার পাপা নন। মায়ের মুখটা চুপসে গেল। সাথে সাথে মেহরিন হতাশ হলো। পিটার সেই কখন থেকে বসে আছে আর রুদ্ধ ফোন টিপছে বসে বসে। তার বিরক্ত লাগছে, কারণ ঋদ্ধ কোনো রোগী দেখে না, শুধু ইম্পর্ট্যান্ট অপারেশনগুলো করে। কিন্তু আজ হঠাৎ সে সকাল থেকে হসপিটালে এসে বসে আছে। এর কারণ কি সে জানে? সেই থেকে গেমস খেলছে ঋদ্ধ। ঋদ্ধ এমনি ছন্ন ছাড়া, আঙ্কেলও কিছু বলে না তেমন, আর পিটারেরও তেমন কাজ নেই ঋদ্ধর সাথে, কিন্তু তবুও জোর করে রেখেছে ঋদ্ধর সাথে। ঋদ্ধ প্রথম প্রথম পিটারকে সহ্যই করতে পারতো না, কতবার তো পিটারকে মেরেছেও, কিন্তু একসময় ধীরে ধীরে তাদের দুজনের ভেতরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। ঋদ্ধ বারবার পিটারকে বলে তাকে ভাই ডাকতে, তবে পিটার ডাকে না। হঠাৎ পিটারের চোখ গেল বাইরের দিকে, সাথে সাথে তার চোখ বড় বড় হয়ে গেল। তার মানে এই জন্যই স্যার এতক্ষণ ধরে বসে আছে? স্যার, ডোন্ট ডিস্টার্ব পিটার, আমি গেম খেলছি। পিটার বিরক্ত হয়ে বলল। আরে স্যার, সামনে তো তাকান। ঋতু মুখ খুলে জাতীয় বিরক্তকর শব্দ বের করলো। সামনে তাকাতেই সাথে সাথে চোখ মুখ ছলকিয়ে উঠল তার। মেহরিন আসছে, পরনে তার গাঢ় নীল হাই নেক শর্ট টপস আর জিন্স। মায়েরা তার হাত ধরে আছে, তার চোখে মুখে উচ্ছ্বাস। তাদের দুজনের পেছনে অ্যানি আসছে, যা দেখে পিটারের বিরক্ত অনুভব হলো। এই মেয়েটা এত ঝগড়ুটে। ঋদ্ধির কেবিনের সামনে আসতেই মায়েরা মেহরিনের হাত ছাড়িয়ে দৌড় দিল ঋদ্ধির কেবিনের দিকে। আস্তে মাম্মা, পড়ে যাবে। কে শোনে কার কথা? আঙ্কেল, আমি এসেছি। ঋদ্ধ এতক্ষণ তাদের না দেখার ভান করে বসেছিল। মায়রার গলার আওয়াজ পেয়ে সামনে তাকাতেই মায়রা ঝাঁপিয়ে পড়ল ঋদ্ধের কোলের ওপর। ঋদ্ধ হেসে আগলে নিল মায়রাকে। আঙ্কেল, আমি তোমাকে এতগুলো মিস করেছি জানো। আমিও তোমাকে মিস করেছি কিউটি পাই। বলেই মায়রার গালে চুমু খেলো। মায়রা হেসে দিল। মেহরিন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ঋদ্ধ আর মায়রার দিক। তার মেয়ে তো ঋদ্ধর কাছে আসলে তাকে পাত্তাই দেয় না। এতক্ষণ পর ঋদ্ধ মেহরিনের দিকে তাকালো। তার দিকে এমন নজরে তাকিয়ে থাকতে দেখে ঋদ্ধ কিছুটা হাসার চেষ্টা করলো। আরে মেহরিন, বসো। হঠাৎ এখানে কি মনে করে? এটা হসপিটাল রাইট? ঋদ্ধ মাথা নাড়ল। তাহলে নিশ্চয়ই ডক্টর দেখাতেই আসবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি বসো না। মেহরিন বসলো। ততক্ষণে পিটার বেরিয়ে গেল। মায়রা তখনও রুদ্ধর কোলে, পরম আনন্দে তার গলায় স্থেথোস্কোপ দিয়ে খেলছে। মেহরিন বসলো, মায়রার দিকে তাকিয়ে বলল, মামা, তুমি আঙ্কেলের কাছ থেকে আমার কাছে এসো, আঙ্কেলকে ডিস্টার্ব করো না। মায়রা শক্ত করে ঋদ্ধের গলা জড়িয়ে ধরল। না মাম্মা, যাবো না। থাক না মেহু পাখি, আমি ডিস্টার্ব ফিল করছি না। মেহু পাখি ডাক্তার শুনে মেহরিন থমকে যায়। সে আরও চেষ্টা করলো না মায়রাকে নেয়ার।
যেটা বলছিলাম, কাल्याণী বলল তুমি নাকি এখানকার ডক্টর, তবে তেমন একটা রোগী নাকি দেখো না। হ্যাঁ, কিন্তু কার কি হয়েছে? মায়েরা কিছুদিন হলো বুকে ব্যথা করছে, ও কান্না করে, তুমি যদি একটু দেখতে তবে ভালো হতো। মেহরিন ইতস্তত করে বলল। তুমি ইতস্তত করছো কেন মেহু পাখি? আমি দেখছি। না আসলে তুমি নাকি রোগী দেখো না, এই জন্যে আর কি। তবে সবাই আর তুমি কিউটি পাই কি এক হলো? বলে সে মায়রাকে বসিয়ে দিল টেবিলের উপরে। থমকে গেল মেহরিন এই কথায়। গলার স্থেটোস্কোপ কানে দিয়ে মায়রার হার্টবিট চেক করলো ঋদ্ধ। মায়রার ভাবুক গলায় বলল, আঙ্কেল তুমি এটা দিয়ে কি করছো? ঋদ্ধ হেসে উঠল। আমি তো তোমার হার্টবিট চেক করছি কিউটি পাই। আমিও শুনবো। মাম্মা বিরক্ত করো না। গম্ভীর গলায় বলল মেহরিন। মায়রা মুখ কচমুচু করে নিল। তুমি শুনতে চাও কিউটি পাই? মায়রা একবার মেহরিনের দিকে তাকিয়ে না জানালো। তুমি মাম্মাকে ভয় কেন পাচ্ছ কিউটি পাই? তোমার বৃদ্ধ আঙ্কেল যখন থাকবে তখন কাউকে ভয় পাবে না। মেহরিন অবাক চোখে তাকালো। ততক্ষণে ঋদ্ধ মায়রার কানে থেটোস্কোপ লাগিয়েছে আর মায়রা ঋদ্ধর বুকের হার্টবিট শুনছে। ওয়াও আঙ্কেল, এতে শব্দ হচ্ছে। মামা তুমিও শোনো। বলে মেহরিনের কানেও দিল। মেহরিন ইতস্তত করে ঋদ্ধের দিকে তাকালো। চোখে চোখ পড়ল দুজনের। স্যার? একজন নার্স এসে দাঁড়ালো। ঋদ্ধ চোখ তুলে তাকালো। কিউটি পাই, তুমি এই আন্টিটাকে দেখেছো? উনি অনেক ভালো। তুমি এখন ওনার সাথে যাবে, উনি তোমার কিছু পরীক্ষা করবে। মায়রা চোখ তুলে তাকিয়ে বলল, ব্যথা দেবে না তো আঙ্কেল? একদমই না। মায়রার আঙ্কেল থাকতে কার এত বড় সাহস তাকে কেউ ব্যথা দেয়? মায়রা মাথা নাড়িয়ে চলে গেল নার্সের সাথে। কেমন আছো মেহু পাখি? মেহরিন চমকে উঠল। এতক্ষণ সে শুধু এটাই দেখছিল যে ঋদ্ধ মায়াকে কত সুন্দর সামলাতে পারে, আর মায়াও ঋদ্ধকে পেলে দুনিয়া ভুলে যায়। ভালো, তুমি কেমন আছো ঋদ্ধ ভাই? বলেই চোখ নামিয়ে নিল মেহরিন। আমি তো ভালোই আছি, আমার মেহু পাখির দেয়া ব্যথা নিয়ে। মেহরিনের বুকের ভেতর কেঁপে উঠল। তার মানে কি ঋদ্ধ এখনো বিয়ে করেনি? ঋদ্ধ ভাই, কি মনে করেছো মেহরিন, ভুলে গেছি তোমায়? এত সহজ, যাকে নিজের সবটা দিয়ে বুকের ভেতর আগলে রেখেছিলাম, তাকে ভুলে অন্য কাউকে নিয়ে সংসার করব আমি? তার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে বলে তাকে ভুলে যাব? শেষের কথাটা চিৎকার করে বলল ঋদ্ধ। কেঁপে উঠল মেহরিন। বলো, কেন জানাওনি আমাকে তোমার ডিভোর্স হয়ে গেছে? তুমি তো জানতে মেহু পাখি কতটা ভালোবাসতাম তোমায় আমি, তবুও আমাকে ছেড়ে বিয়ে করেছিলে তুমি। আমিও তোমাকে ছেড়েছিলাম যাতে তুমি ভালো থাকো। এই তোমার ভালো থাকা মেহু? তুমি তো বলেছিলে আমি ভালো থাকবো ঋদ্ধ ভাই, আপনি ভুলে যান আমায়। ফুপিয়ে উঠল মেহরিন। কি বলবে সে, আর কি করে ফিরে আসবে সে ঋদ্ধর কাছে? তার ভালোবাসা কখনোই সে স্বীকার করেনি, যাকে নিজের বাবা ভাইয়ের জন্য স্বার্থপরের মতো ছেড়ে দিয়েছিল। আর তাছাড়া তখন তো আর মায়রা ছিল। ঋদ্ধ কেন মেনে নিবে মায়রাকে? কি হলো, কথা কেন বলছো না? ঋদ্ধ হঠাৎ মেহরিনের দিকে ঝুঁকে এলো। দুই বাহু চেপে ধরল ঋদ্ধ। কি ঋদ্ধ? হ্যাঁ, তুমি কি এটা বলতে চাও যে তুমি আমায় ভালোবাসতে না? হ্যাঁ মেহু, তুমিও জানো এটা মিথ্যা। ঋদ্ধ প্লিজ ছাড়ো আমায়। ফট করে ছেড়ে দিল ঋদ্ধ মেহুকে। দেখো ঋদ্ধ, আমি জানতাম না তুমি আজও আমার অপেক্ষায় আছো। তাছাড়া তোমার জীবন আমার জীবন সম্পূর্ণ আলাদা। আমার একটা মেয়ে আছে ঋদ্ধ, আর তোমার গোটা জীবন পড়ে আছে এখনো। তুমি ভুলে যাও এটা। আমায় এটাই তোমার জন্য ভালো হবে, ভুলে যাও আমায়। ঋদ্ধ কিছু বলতে যাবে তার আগেই আঙ্কেল? ঘুরে তাকালো ঋদ্ধ। কিউটি ভাই, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? আন্টি কি তোমায় ব্যথা দিয়েছে? বলেই চোখ গরম করে তাকালো নার্সটির দিকে। নার্সটি ঢোক গিলল। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তাহলে ও কাছে কেন, ইডিয়েট? মেহরিন উঠে মায়রাকে কোলে বসিয়ে দিল। কি হয়েছে, আমার মাম্মাটা কাছে কেন? আমার মায়েরা বেবি তো গুড গার্ল, তাই না? মায়রা মেহরিনের কোল থেকে নেমে গেল। ঋদ্ধের দিকে হাত বাড়িয়ে দিতেই চট করে ঋদ্ধ তাকে কোলে তুলে নিল। রিসার সাথে ওর পাপা এসেছে। আঙ্কেল, আমার কেন পাপা নেই? তুমি আমার পাপা হবে আঙ্কেল? মেহরিনের বুক কেঁপে উঠল। সে মায়রাকে যতই বোঝাক, মায়রা তো ছোট, তার তো খারাপ লাগবেই। ঋদ্ধ একবার মেহরিনের দিকে তাকালো, তারপর মায়রার পিঠে হাত বুলিয়ে বলল, কাঁদে না কিউটি ভাই, আমি হব তোমার বাবা। মায়রা কান্না চট করে থেমে গেল। সত্যি আঙ্কেল? তাহলে তোমায় আমি পাপা বলে ডাকবো? ঋদ্ধ কিসব বলছো তুমি? মেহরিনের কথায় পাত্তা দিল না ঋদ্ধ। হ্যাঁ কিউটি ভাই, অবশ্যই তুমি আমাকে পাপা বলে ডাকতে পারো। ইয়ে,
আমারও পাপা আছে, আমিও পাপার সাথে স্কুলে যাব, ঘুরতে যাব। মায়েরা অনেক হয়েছে, আমায় অফিসে যেতে হবে, চলো। বৃদ্ধ মায়রাকে মেহরিনের কোলে বসিয়ে বলল। রিপোর্ট আসতে একদিন সময় লাগবে, কাল একবার এসো। মায়রা সায় জানালো, চটপট উঠে দাঁড়ালো। সে এখানে এক মুহূর্তও থাকবে না। সে অ্যানিকে ডাকলে অ্যানি মায়রাকে নিয়ে যেতে থাকে। পালাচ্ছ মেহরিন? মেহরিন থতমত খেয়ে গেল। পালাবো কেন আজব? তুমি যতই পালাও, তোমাকে ঘুরে ফিরে এই ঋদ্ধর কাছেই ফিরতে হবে। বাঁকা হেসে বলল। মেহরিন দ্রুত পা ফেলে চলে গেল। ঋদ্ধ তাকিয়ে রইল তার যাওয়ার পানে। কি হয়েছে ম্যাম, আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। তেমন কিছু না অ্যানি। ওহ, তবে আজ আমাদের বেবিকে অনেক বেশি খুশি দেখাচ্ছে। ব্যাপার কি মায়রা বেবি? মায়রা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। আন্টি, ঋদ্ধ আঙ্কেল আমার পাপা হবে বলেছে। অ্যানি চোখ বড় বড় করে মায়রার দিকে তাকালো। মেহরিন করুণ চোখে তাকালো অ্যানি আর মায়রার দিকে। অ্যানি ভাবলো পরে ম্যামকে জিজ্ঞেস করবে। বুঝলে পিটার, তোমাকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। কেন স্যার? অবাক হয়ে বলল পিটার। আজকাল যেখানে সেখানে মেয়েদের সাথে ঝগড়া করছো তুমি। তোমার তো বিয়ে হবে না পিটার, আমারও বদনাম হবে প্রচুর। নাটকীয় গলায় বলল ঋদ্ধ। থতমত খেয়ে গেল পিটার। স্যার আমি মোটেও ঝগড়া করি না, আসলে ওই মেয়েটাই ঝগড়ুটে। ওর বিয়ে হবে না কোনোদিন, দেখবেন। দেখলাম তো হসপিটালের বাইরেও আজ দুজন ঝগড়া করছিলে। পিটার দাঁত দিয়ে জিভ কাটলো। স্যার কিভাবে জানলো? মানে স্যার। চুপ করো, বাচ্চা একটা মেয়ের সাথে ঝগড়া করো, লজ্জা করে না? পিটার মনে মনে বলল। ওটা বাচ্চা না স্যার, মরিচ। আমার ফোনটা দাও তো পিটার। পিটার ফোন এগিয়ে দিল ঋদ্ধের দিকে। ঋদ্ধ অনেক ভেবে একটা নাম্বার ডায়াল করলো। ফোন তুলতেই ঋদ্ধ গম্ভীর গলায় বলল। কেমন আছিস আমার বন্ধু নামক শত্রু? ওপাশের ব্যক্তিটি হয়তো চমকে ওঠে কথাটি শুনে। কি ব্যাপার, আমার প্রিয় বন্ধু নামক শত্রু কি আমায় চিনতে পারছে না? ঋদ্ধ? হ্যাঁ। গম্ভীর গলায় বলল ঋদ্ধ। তুই এটা সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই আমায় কল করেছিস। কেমন আছিস ভাই? পিটার বিরক্ত হলো। এ আবার কেমন হাসি? আর স্যার, তার স্যার কার সাথে কথা বলছে? মিস্টার মৈনাক মির্জা, আমার জীবনে পাওয়া সেরা শত্রু, এবারেও আমার সাথে শত্রুতা করলি? মানে তুই কি বলছিস ঋদ্ধ? আমি কেন তোর সাথে কিছু করতে যাবো? নাটক করিস তুই আমার সাথে? তুই জানতে আমি তোর বোনকে ভালোবাসি, তারপরে তুই তাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছিস। মৈনাক মিনমিন করে বলল। আমি কি করতাম তখন? আমি জানার আগেই তো বাবা মেরিনের বিয়ের কথা দিয়ে চলে এসেছিল। আর বাবা এক কথা মানুষ ছিল, তুই তা জানিস। তুই চুপ কর, তুই তখন তো শত্রুতা করেছিস, এখনো করলি। মৈনাক অবাক হলো। সে আবার কি করলো? ঋদ্ধের সাথে তো মেহরিনের বিয়ের পর থেকে আর কোনো যোগাযোগই হয়নি। ঋদ্ধ সেই জায়গাটাই রাখেনি। অতীত। আমি তোর বোনকে ভালোবাসি মৈনাক। সাথে সাথে মৈনাকের মুখে থাকা সব পানি মাটিতে পড়ে গেল। বিষম খেলো সে। তাও যে সে বিষম নয়, চোখে মুখে পুরো লাল হয়ে গেছে তার অন্য সব বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছিল। তবে ঋদ্ধ তখনও স্থির দাঁড়িয়ে আছে। সে যে এত বড় একটা কথা বলেছে, তাতে যে মৈনাকের যান যায় যায় অবস্থা, সেটা বুঝছে না। তুই এসব কি বলছিস ঋদ্ধ? কি বললাম? আমি শুধু বলেছি আমি তোর বোনকে ভালোবাসি। মেহরিনও তোকে ভালোবাসে? না। মৈনাক স্বস্তির শ্বাস ফেললো। সে জানতো তার বোন এমনটা কখনোই করবে না। দেখ ঋদ্ধ, তোর সাথে মেহরিনের বিয়েটা। হঠাৎই ঋদ্ধের ফোনে কল আসায় সে আর কথাটা শেষ করতে পারল না। ঋদ্ধ হতভম্ব হয়ে এসে বলল। আজ আমায় আমেরিকা যেতে হবে রাতের ফ্লাইটে। সেই দিন মৈনাক বলতে চেয়েছিল যে মেহরিনের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু সে বলতে পারেনি। পরে যখন ঋদ্ধ জানতে পারে মেহরিনের বিয়ে ঠিক হয়ে গেছে, তখন শুধু একটা কথাই বলেছিল। তুই আমার প্রাণের বন্ধু হয়ে প্রাণের শত্রুর মতো কাজ করলি, আমার বেঁচে থাকার কারণটাকেই কেড়ে নিলি আমার থেকে। এরপর আর কখনোই মৈনাক চেয়েও ঋদ্ধের সাথে যোগাযোগ করতে পারেনি। সবটা ভেবে দীর্ঘশ্বাস ফেলল মৈনাক। কিন্তু এখন সে করলোটা কি? সে অনেক খুশি হয়েছে যে ঋদ্ধ তাকে কল করেছে। তুই আমায় কেন বলিসনি মেহরিনের ডিভোর্সের কথা? তুই জানিস না ওকে আমি ভালোবাসি? এই, তোর এত কিসের শত্রুতা আমার সাথে বলতো? তুই কেন চাস না আমি একটু ভালো থাকি? নিজে তো নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ঠিকই সংসার করছিস, তবে আমার বেলায় কেন তোরা স্বার্থপর হয়ে যাস বলতো? মৈনাক অবাক হলো। ঋদ্ধ কি এতটাই ভালোবাসতো তার বোনটাকে? সে যদি তাহসিনের সাথে বিয়েটা না দিয়ে ঋদ্ধের সাথে দিত,
তবে হয়তো তার বোনটা গায়ে ডিভোর্সের তকমাটা লাগতো না। যে ছেলেটা আজও তার বোনের বিরহে পুড়ে, সে তো ভেবেছিল এতদিনে ঋদ্ধের একটা সংসার হয়েছে। তবে ঋদ্ধ কি এটা জানে যে মেহরিনের একটা মেয়ে আছে? ঋদ্ধ তুই ভুল বলছিস, মেরিনের একটা মেয়ে। হ্যাঁ, তার একটা কিউটি পাই আছে। তাতে কি হলো? একটা মেয়ে আছে বলে কি তার প্রতি আমার ভালোবাসা শেষ হয়ে গেছে? আর একটা কথা মাথায় রাখিস, তুই যতই চেষ্টা করিস কিউটি পাইয়ের বাবা আমি হব, আর মেহু পাখির হাজবেন্ডও।